হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। থার্সডে জিওগ্রাফি ফর স্কলারসে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচনা হবে বায়ুপ্রবাহ নিয়ে। বায়ুপ্রবাহ একটা বড় জায়গা, তাই পার্ট 1 আলোচনা করবো আজকে। এটা ক্লাস 8-এর ভূগোলের অংশ, যেটা কিনা ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ পরীক্ষাতে খুব কাজে লাগবে। তাই যারা যারা নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি টিপে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, আশা করবো ভিডিওগুলো লাইক করবে, সেই সঙ্গে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। আগেই বলেছি যে আমরা আলোচনা করছি জিওগ্রাফিতে বায়ুপ্রবাহ। বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? আমরা জানি যে বায়ুপ্রবাহের কারণ হলো চাপের পার্থক্য, তাপমাত্রার পার্থক্য, ঘনত্বের পার্থক্য। এগুলো বড় কথা নয়, মূল পার্থক্য হচ্ছে চাপের পার্থক্য। বায়ু উচ্চ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো এখানে আমরা ছবিতে সেটাই দেখছি যে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, সেটাই বোঝানো হয়েছে এটা। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে পাশাপাশি দুটো ছবি আছে, বোঝার চেষ্টা করবে। যে আমরা এটুকু দেখলাম যে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহ হয়, কিন্তু কেমন ভাবে? সরাসরি সরলরেখা বরাবর নাকি অন্য কোনো ভাবে? উত্তর হলো, বায়ু প্রবাহের সময় সরাসরি বা সরলরেখা বরাবর উচ্চ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় না, পরিবর্তে বেঁকে যায়। কোন দিকে বাঁকে? না উত্তর গোলার্ধে মূল পথ থেকে ডান দিকে বাঁকে, দক্ষিণ গোলার্ধে মূল পথ থেকে বাম দিকে বাঁকে। কেন এমনটি হয়? তার কারণ হিসাবে তোমাদের বইতে বলা আছে কোরিওলিসিস বল বা কোরিওলিসিস ফোর্স। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি এই কোরিওলিসিস ফোর্স ব্যাপারটা কি। দেখো ডান দিকে যে আর একটা ছবি রয়েছে, সেই ছবিতে তোমরা স্পষ্টতই দেখতে পাচ্ছ যে গোল করে তার উপরে তিনটে সরলরেখা বা তীর আঁকা আছে। ব্যাপারটা কি? গোলটা হলো পৃথিবী, এখানে ডাব্লিউ যে তীরটা সেটা হলো কোনো বস্তুর ওজন। ঠিক আছে, এখানে যে কোনো বস্তু রয়েছে, তিনটে তীর যে বিন্দু থেকে কাটা হয়েছে, তিনটে তীর যে বিন্দু থেকে টানা হয়েছে, সেই বিন্দুটাতে মনে করো কোনো একটা বস্তু আছে, তাহলে তার ওজন থাকবে। সেই ওজনটাকে আমরা ডাব্লু দিয়ে দেখিয়েছি, এটা পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। এখন আমরা সবাই জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার অক্ষের উপরে ভর করে ঘুরে চলেছে 24 ঘন্টায় এক পাক, যাকে আমরা বলছি দৈনিক গতি বা আবর্তন গতি। এই আবর্তন গতি থাকলে কি হয়? যে কোনো বস্তু পৃথিবী থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে। এখন তোমাদের মনে হতে পারে কেন এমনটা হয়, কি বোঝার জন্য তুমি একটা ভিজে গামছাকে হাতে করে নিয়ে ঘোরাও, তাহলেই দেখতে পাবে যে গামছার থেকে যে জল বেরোচ্ছে সেটা চারিদিকে ছিটকে যাচ্ছে। কিংবা ভাবো তুমি যখন বাসে করে যাও আর বাসটা জোরে চলতে চলতে বাঁক নেয়, বাঁকা পথে চলে, তখন তুমি বাঁকের বাইরের দিকে একটা বল অনুভব করো এবং সরে যাও। এমনটা অভিজ্ঞতা আমাদের সবার আছে। ওই বলটার নাম হলো অপকেন্দ্র বল। তো এই যে পৃথিবী ঘুরছে বলে পৃথিবীর উপরে যে কোনো বস্তুরই অপকেন্দ্র বল অনুভব করছে, আর ওজন তো রয়েছে। এই দুটো বলের লব্ধি কোন দিকে কাজ করে? না ছবি দিয়ে বুঝিয়েছি, দেখো। উত্তর গোলার্ধে হলে তার কাজটা এই যে নিরক্ষরেখার দিকে, আর দক্ষিণ গোলার্ধে হলে ঠিক তার উল্টো। তার কারণ দক্ষিণ গোলার্ধে পুরো বিষয়টা তুমি 180 ডিগ্রি উল্টে দাও, দিলেই বুঝতে পারবে কোন দিকে কাজ করছে। ওকে, ফলত কি হচ্ছে না, যে কোনো বস্তুর উপর একটা অতিরিক্ত বল কাজ করছে। এই যে অতিরিক্ত বলটা কাজ করছে, এই অতিরিক্ত বলটার কারণেই তোমার হচ্ছে কোরিওলিসিস ফোর্স ক্রিয়া করে, প্রত্যেক বস্তুর উপরে ক্রিয়া করে। এটার নাম হলো কোরিওলিসিস ফোর্স। অনেকে ভাবছে লব্ধি কি রে বাবা, তাদের জন্য সোজা করে বলি। মনে করো একটা বাক্সকে তুমি একটি দড়ি দিয়ে বেঁধে টানছো, তা তুমি যেমন ভাবে টানবে সেই দিকেই চলে আসবে, দড়ির টান বরাবর। বাট যদি তুমি দুদিকে দুটো দড়ি বেঁধে তুমি একদিকে টানো আর তোমার বন্ধু আর একদিকে টানে, তাহলে বাক্সটা কার দিকে যাবে? উত্তর হলো দুজনে একসঙ্গে টানলে দুজনের কারোর দিকেই যাবে না, তার পরিবর্তে মাঝ বরাবর বাক্সটা সামনের দিকে এগিয়ে আসবে, তাই না? যেমনটা আমরা নৌকা বা অন্য কোনো কিছু যখন দুজনে একসঙ্গে টানি বুঝতে পারি,
কারোর দিকেই যায় না, পরিবর্তে মাঝামাঝি একটা দিকে আসে। তো ওইদিকে আসছে কেন? ওইদিকে বলটা কোথা থেকে এলো? না আমাদের দ্বারা প্রযুক্ত বলটার লব্ধি ওই দিক বরাবর ক্রিয়া করছে, তাই ওইদিকে চলছে। তাহলে এই দুটো বল, ওজন এবং অপকেন্দ্র বলের লব্ধি, একসঙ্গে যে কোনো বস্তুর উপর ক্রিয়া করে। আর এই বলটা আছে বলেই কি হচ্ছে না, যখনই কোনো বস্তু যাওয়ার চেষ্টা করে সেটা অতিরিক্ত বল অনুভব করে, আর এই কারণেই বেঁকে যায়। উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত ডান দিকে বাঁকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে। এই ব্যাপারটা আমরা ফেরেলের সূত্র বলে জানি। ফেরেলের সূত্র তোমাদের বইতে আছে, তোমরা বইটা একবার ফলো করবে সেই সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল, মার্কিন আবহাওয়াবিদ, তিনি বিষয়টা প্রথম উল্লেখ করেছিলেন বলে আমরা এটাকে ফেরেলের সূত্র বলি। তো সেই কারণে কি হয়, যে কোনো বায়ু প্রবাহ বেঁকে যায়। এখন দেখো এই ছবিটা কিসের, না বাত পতাকার। এটা কি করে? এটা দেখিয়ে দেয় বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে। বায়ু প্রবাহের বেগ মাপার যন্ত্র অবশ্য অ্যানিমোমিটার, কিন্তু এটা হচ্ছে বাত পতাকা, মানে বায়ু প্রবাহের দিক বোঝানোর জন্য। এখন বায়ু প্রবাহের দিক আমরা কিভাবে বলবো যে কোন দিকে বায়ু প্রবাহ হচ্ছে? উত্তর হচ্ছে বায়ু যে দিক থেকে আসছে, যে দিক থেকে বায়ু আসছে সেটাই হলো বায়ু প্রবাহের দিক। যেমন আমরা অনুভব করি শীতকালে উত্তর দিক থেকে বাতাস আসছে, এটা হচ্ছে উত্তুরে হাওয়া। গরমকালে দক্ষিণ দিক থেকে বাতাস আসে, আমরা বলি দক্ষিণা বাতাস। তো যে দিক থেকে বায়ু আসছে সেটা অনুযায়ী বায়ু প্রবাহের দিক হয়। তবে সরাসরি উত্তর দক্ষিণে বায়ু প্রবাহ হয় না জেনারেলি, তার কারণ ওই যে ফেডেলের সূত্র, কোরিওলিস বল সামান্য বাঁকবে। তো তোমরা একটু ভেবেচিন্তে দেখবে যে ভারতবর্ষে যে মৌসুমী বায়ু আসে, যার প্রভাবে বর্ষা হয় বা বৃষ্টি হয়, এই বর্ষাকালের মৌসুমী বায়ু নাম কি দিতে পারি? কোন দিক থেকে সেটা প্রবাহিত হয়? ভেবে দেখবে যে বর্ষাকালের মৌসুমী বায়ুর নাম আমরা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত দিতে পারি। বা শীতকালে যে মৌসুমী বায়ুটা আসছে উত্তর দিক থেকে, পুরোপুরি উত্তর দিক থেকে আসে না, উত্তর পূর্ব দিক থেকে আসে, ঠিক তেমনি বর্ষাকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে। তো এই জন্য ওই বায়ুগুলোর নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এরকম নাম দেওয়া হয়েছে। তাহলে কোন দিক থেকে নাম হয়? না বায়ু যে দিক থেকে আসছে সেই অনুযায়ী বায়ু প্রবাহের নামকরণ করতে হয়। আবার সে আগের ছবি, গোটা পৃথিবী জুড়ে কোথায় কোথায় কোন চাপ বলয় আছে। তাহলে স্পষ্ট উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহ হবে। তো সাধারণভাবে পৃথিবীতে এই বায়ুচাপ বলয়গুলো দেখতে পাই, মানে এগুলো নিয়মিত বায়ুচাপ বলয়, এগুলো অস্বাভাবিক বা আকস্মিক বায়ুচাপ বলয় নয়। তাহলে এই সমস্ত চাপ বলয়ের কারণে যে বায়ু প্রবাহিত হবে তার কি নাম দেব আমরা? তার নাম দেব নিয়ত বায়ু প্রবাহ। তো নিয়ত বায়ু প্রবাহ ক রকমের হবে? না আমরা যদি ম্যাপটাকে ঠিক ঠিক করে ফলো করি, বিজ্ঞানসম্মত উপায়ে যদি আমরা এই ম্যাপটাকে ফলো করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন দিকে বায়ু প্রবাহ চলবে। ভালো করে দেখো, এই যে কর্কটীয় উচ্চচাপ বলয়, এর দুদিকে দুটো নিম্নচাপ বলয় রয়েছে, সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয় আর নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ফলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু যেমন তোমার নিরক্ষরেখার দিকে যাবে, ঠিক তেমনি এখান থেকে আবার তোমার মেরুবৃত্তের অঞ্চলের দিকেও যাবে, এবং যাওয়ার সময় ফেডেলের সূত্র অনুযায়ী বেঁকেও যাবে। ঠিক তেমনি করে এই যে সুমেরু উচ্চচাপ বলয়, এখান থেকে বায়ু প্রবাহ যাবে কোন দিকে? না যাওয়ার দিক তো একটাই আছে, এর কাছাকাছি নিম্নচাপ বলয় তোমার হচ্ছে এই সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়। ফলে এখানে সুমেরু বৃত্তের দিকে বায়ু আসে। ঠিক তেমনি করে দেখো এখানেও তাই, মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু তোমার যাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, সেই সঙ্গে সঙ্গে যাবে কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে। আর এইখানে যে কুমেরু বৃত্ত রয়েছে, এখান থেকে বায়ু আসবে কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে। তাহলে যে কোনো উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহ হবে। তাহলে মোট এই হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে দেখো নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে বা নিরক্ষীয় অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহ হয় বা যে বায়ু আসে, সেটা প্রকৃতপক্ষে তাহলে কোথায়?
না ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে, এবং ফেরেলের সূত্র অনুযায়ী বেঁকেও যায়। এই বায়ুটাকে আমরা বাণিজ্য বায়ু। এখন প্রশ্ন উঠতে পারে বাণিজ্য বায়ু কেন বলি এটাকে? তো তুমি যদি ভালোভাবে পৃথিবীর স্থলভাগের অবস্থানটা খেয়াল করো, দেখবে যে এই যে মোটামুটি ভাবে কর্কট ক্রান্তীয় রেখার আশেপাশে ইউরোপের যে দেশগুলো আছে, এরাই প্রথম ওয়ার্ল্ড ট্রেড বা বাণিজ্য শুরু করেছিল। এবং কোন দিকে? না মূলত তারা আফ্রিকা, ভারত, আমেরিকা এইদিকে আসতো। ফলে তারা এই বায়ু প্রবাহটাকে কাজে লাগিয়ে পালতোলা জাহাজগুলোকে চালাতো। ওকে, সেই কারণে আমরা এই বায়ু প্রবাহকে অনেক সময় বাণিজ্য বায়ুও বলে থাকি। তাহলে বাণিজ্য বায়ু। আবার দেখো এই যে ক্রান্তীয় অঞ্চল, এইখানে এই যে ক্রান্তীয় অঞ্চলটা মাঝামাঝি অঞ্চল ছবিতে দেখতে পাচ্ছ, এখানে দুটো ক্রান্তীয় অঞ্চল থেকে যে বায়ু আসছে, নিরক্ষীয় অঞ্চলে যে বায়ু আসছে দুদিক থেকে এসে দেখো মুখোমুখি মিলিত হচ্ছে। এখন এই বায়ু প্রবাহের মিলিত হওয়ার ফলে কি হয়? নিরক্ষ অঞ্চলের চারপাশটাতে মোটামুটি ভাবে শান্ত অঞ্চল বিরাজ করে। এটাকেই আমরা এর আগে যখন পড়েছিলাম ডোলড্রাম বলেছিলাম। এর আরেকটা নাম আছে ITCZ, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। কনভার্জেন্স মানে মিলিত হওয়া, ঠিক আছে? ইন্টার ট্রপিক্যাল মানে আন্তঃক্রান্তীয়, দুটো ক্রান্তীয় রেখার মধ্যবর্তী অঞ্চলে এই যে মিলিত হওয়া, এটাকে আমরা বলছি ITCZ। ওকে, মনে রাখতে হবে যে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, তাই বায়ু প্রবাহের বেগ কম। এই যে আয়ন বায়ু বললাম বা বাণিজ্য বায়ু, উত্তর গোলার্ধের বেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টার মতো। দক্ষিণ গোলার্ধে বাধা কম পায় কারণ সেখানে জলভাগ বেশি, তাই বেগ প্রায় 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে ঘন্টায়। এরপরে আমরা আর যে নিয়মিত বায়ু প্রবাহ দেখবো সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কোনটাকে বলছে? এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে বা মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্তের দিকে যে বায়ুগুলো প্রবাহিত হচ্ছে, এগুলো পশ্চিম দিক থেকে প্রবাহিত। তুমি দেখো ছবিতে আমি এখানে তীর চিহ্ন দিয়ে পরিষ্কার দেখি, তীরগুলো দেখা যাচ্ছে যে বাঁ দিক থেকে ডান দিকে এবং পশ্চিম দিক ঘেঁষে পশ্চিম দিক থেকে আসছে। তাই এটার অপর নাম হলো পশ্চিমা বায়ু। বাণিজ্য বায়ু কিন্তু পূর্ব দিক থেকে আসে, ওকে, কিন্তু এটা পশ্চিম দিক থেকে, তাই পশ্চিমা বায়ু। এবং দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর বেগ অত্যন্ত বেশি। 40 ডিগ্রি অক্ষাংশে যথেষ্ট জোরে আওয়াজ করে বলে নাম গর্জনশীল 40। 50 ডিগ্রি অক্ষাংশে আরো জোরালো, তার নাম প্রধত্মত্ত 50। 60 ডিগ্রি অক্ষাংশে সেটার নাম হয়ে গেছে তীক্ষ্ণ চিৎকারী 60। তো এই নামগুলো দেওয়া হয়েছে বায়ুপ্রবাহের বেগের কারণে, প্রবল আওয়াজের কারণে। ছবিটা দেখতে পাচ্ছ এখানে দক্ষিণ গোলার্ধে তোমার ভারত মহাসাগরের উপরে একটা অঞ্চলের ছবি এটা। তো কিভাবে সমুদ্র উত্তাল হয়েছে প্রচন্ড জোরে বায়ুপ্রবাহের কারণে। তো আজকে আমরা বায়ুপ্রবাহগুলো সম্পর্কে জানলাম। নিয়ত বায়ুপ্রবাহ মানে যেটা সারা বছর প্রায় একই দিক থেকেই প্রবাহিত হয়, আকস্মিক কোনো কারণে সামান্য পরিবর্তন হলেও নিয়ত বায়ুপ্রবাহ মোটামুটি ভাবে একই দিক থেকে একইভাবে প্রবাহিত হয়, এই জন্য নাম নিয়ত বায়ুপ্রবাহ। এবং 3 রকম নিয়ত বায়ুপ্রবাহ রয়েছে। একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, আর বাকি দুটো হচ্ছে তোমার ওই মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু আসে কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি অঞ্চলের দিক থেকে। এটাকে আমরা বাণিজ্য বায়ু বলি, কারণ আগেকার দিনে এটা ইউজ করে বা ব্যবহার করে বাণিজ্য চলতো। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন মেরুবৃত্তের দিকে বায়ু যায়, সেটা পশ্চিম দিক থেকে যায় বলে তার নাম পশ্চিমা বায়ু, এটাও নিয়ত বায়ু প্রবাহ। এবং মেরু থেকে বা মেরু অঞ্চল থেকে মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুগুলো আসে তার নাম হচ্ছে মেরু বায়ু। এটা অত্যন্ত শুষ্ক এবং শীতল বায়ু। তো তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে। ডেসক্রিপশন বক্সে আমি কিছু প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলোর উত্তর করবে, করলেই তোমাদের এখান থেকে প্রিপারেশনটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।